2023 সালের শুরুতেই উৎপাদনে আসবে পটুয়াখালীর কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। করোনায় বাড়বে না প্রকল্প ব্যয়, শেষ প্রায় 27% কাজ। সংকটকালে পরীক্ষার্থীদের মূল্যায়নে হচ্ছে বিশেষায়িত বিকল্প পদ্ধতি, হচ্ছে না এসএসসি পরীক্ষা, জানালেন শিক্ষা উপমন্ত্রী। আগের ক্লাসের নম্বর দেখে ফলাফল তৈরির পরামর্শ। এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গার্ডার স্থাপন শেষে যান চলাচল উপযোগী করা হচ্ছে সড়ক। অবকাঠামোর উন্নয়নে এলাকায় আর্থসামাজিক আমূল পরিবর্তন। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের আরও একটি মেগা প্রকল্প পেতে যাচ্ছে দেশ। পটুয়াখালীতে 1320 মেগাওয়াটের তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে 2023 সালের শুরুতেই। করোনার কারণে প্রকল্পের ব্যয় বাড়বে না জানিয়ে কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 27% কাজ। বাস্তুচ্যুত 281টি পরিবারের জন্য পরিকল্পিত আবাসন নির্মাণের কাজও শেষের পথে। পটুয়াখালী থেকে ফিরে সালাউদ্দিন ডিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। পটুয়াখালী সদর থেকে 65 কিলোমিটার দূরের প্রত্যন্ত জনপদ কলাপাড়ার ধানখালী ইউনিয়নের এই নিশানবাড়িয়া গ্রাম। টেকসই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই মাটিতেই গড়ে উঠছে 1320 মেগাওয়াটের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিসিএল এর সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল যৌথ বিনিয়োগে 20,000 কোটি টাকার এই প্রকল্পটি 915 একর জমিতে বাস্তবায়ন করছে। কর্তৃপক্ষ বলছে, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ সম্মত উপায়ে কার্বন নিঃসরণের মাত্রাও নিয়ন্ত্রণ করা হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। 2023 ফেব্রুয়ারিতে আমাদের ফার্স্ট ইউনিটের চালু হওয়ার কথা। করোনার কারণে আমাদের যদি প্রকল্প 4 মাস কিংবা 6 মাস বিলম্বিতও হয়, আমরা চেষ্টা করব কভার করতে। এটা যদিও হয়, তারপরও এটাতে কোনো ব্যয় বৃদ্ধি হবে না। বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, কয়লা ভিত্তিক এই প্ল্যান্টটি অন্তত 40 বছর বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি আমরা। আন্তর্জাতিক গাইডলাইন মেনে প্রযুক্তি ও প্রকৃতির সমন্বয় করেই কাজ করা হচ্ছে। 660 মেগাওয়াটের 2টি ইউনিট চালাতে এখানে প্রতিদিন পোড়াতে হবে 12,000 মেট্রিক টন কয়লা। স্টিম টারবাইন, জেনারেটর ও বয়লারের মতো মূল যন্ত্রাংশ স্থাপনে এখন চলছে চূড়ান্তভাবে মাটি প্রস্তুতের কাজ। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই এই 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন একটি প্ল্যান্ট গড়ে তুলছে সরকার। যদিও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টো ইউনিট সম্পূর্ণ প্রস্তুত থাকলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় তার পুরো সুফল পাচ্ছে না দেশের মানুষ। সম্ভাবনার এই মেগা প্রকল্পটিতেও এমন কিছু ঘটবে কিনা সেটি সময়ই বলে দেবে। শুধু বিদ্যুৎ কেন্দ্রই নয়, যাদের জমিতে গড়ে উঠছে এই প্রকল্প তাদের পুনর্বাসনে 30 একর জমিতে 281টি পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আধুনিক আবাসন। 1200 বর্গফুটের বাড়ি, স্কুল, মসজিদ, সাইক্লোন শেল্টার কাম কমিউনিটি সেন্টার পাবেন পরিকল্পিত নগরের বাসিন্দারা। দেবাশিস রায়, সময় সংবাদ, পটুয়াখালী। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সংযোগ সেতুর সব গার্ডার তৈরি এবং সুপার টি গার্ডার স্থাপন হয়ে যাওয়ার পর এখন চলছে যান চলাচল উপযোগী করার কাজ। পদ্মা সেতুকে ঘিরে যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু মাওয়ার সাথে যুক্ত করেছে জাজিরাকে। এই সেতু বন্ধনে একসময়ের অবহেলিত জনপদ জাজিরার চেহারাই পাল্টে দিয়েছে। নানা ধরনের অবকাঠামোতে ছেয়ে গেছে এলাকা। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে, জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। এই জমির দাম যদি 2 টাকা থাকে এখন হয়ে গেছে 50 টাকা। এখন এই বড় বড় ঘর পেতেছে বা আমরা চলাফেরা যা করতেছি, আমাদের ছেলে মেয়েরা আরো উন্নত দেখতে পারবো। এটা আমাদের সবার স্বপ্ন ছিল এবং এটা আমাদের সামনে এখন বাস্তবায়িত মনে হচ্ছে। এই যোগাযোগের মাধ্যমেই এই এলাকার অর্থনৈতিক চেহারাটাও পরিবর্তন হয়ে যাবে। সংযোগ সেতুর সুপার টি গার্ডার বসে যাওয়ায় এখন যান চলাচল উপযোগী করার কাজ চলছে। সেতুর পূর্ণাঙ্গ দৃশ্যমানের পর জাজিরা প্রান্তের সংযোগ সেতু দৃশ্যমান হয়ে গেছে। এখন সেই সংযোগ সেতুর সঙ্গে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ চলছে। প্রকৌশলীরা বলছেন, পদ্মা সেতুর কাজ হচ্ছে গর্ব করার মতো। কাজের মানের সাথে কোনো আপোষ করা হয়নি। বাংলাদেশের সবচাইতে অনেক বড় একটা প্রকল্প এবং এটার
কাজের কোয়ালিটির ক্ষেত্রে এটা আপসহীন একটা প্রকল্প। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর সাথে দুপারে আরো প্রায় 3 কিলোমিটার সংযোগ সেতুর 438টি সুপার টি গার্ডারের মহাপ্রান্তে তৈরি বাকি 12টি আর স্থাপন বাকি 94টি, তবে জাজিরা প্রান্তে পুরোপুরি সম্পন্ন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে। সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ার খাজানগরে কেজি প্রতি চালের দাম কমেছে 3 থেকে 4 টাকা। অবৈধভাবে মজুত করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। গতানুগতিক পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নে তৈরি করা হচ্ছে বিশেষায়িত বডি, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সামিনেশন সেন্টার। সময় সংবাদকে কথা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। করোনা পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে কোনো পাবলিক পরীক্ষা নেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন। এক্ষেত্রে বিগত ক্লাসের পরীক্ষার মূল্যায়নের উপর ভিত্তি করে এসএসসির ফলাফল তৈরির পরামর্শ শিক্ষাবিদদের। এদিকে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানসিক চাপে থাকা অনেক শিক্ষার্থী ও অভিভাবকের দাবি অটো প্রমোশন দেয়ার। সাদিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনা পরিস্থিতির কারণে প্রায় 10 মাস ধরে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও সেটা কতটা ফলপ্রসূ তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি শিক্ষামন্ত্রী সিলেবাস ছোট করে এসএসসি পরীক্ষা নেওয়ার আভাস দিলেও এর দুদিন পর প্রধানমন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক না হলে খোলা হবে না শিক্ষা প্রতিষ্ঠান। এমন অনিশ্চয়তার মধ্যে পরীক্ষা নিয়ে মানসিক চাপে রয়েছে অনেক পরীক্ষার্থী, আর করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে চিন্তিত অভিভাবকরা। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা ঠিকমতো ক্লাস করতে পারিনি, তো এখন আমরা আসলে এখন সরকার থেকে কোনো সঠিক সিদ্ধান্ত আসছে না, যার কারণে আমরা একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। সেজন্য আমরা আসলে অটো পাসের দাবি জানাচ্ছি। যদি আমাদের শতভাগ ভ্যাকসিন দিয়ে পরীক্ষা দেওয়া হয় তাহলে আমরা রাজি আছি। তো যদি চাপ প্রয়োগ করে পরীক্ষা দেয় সেক্ষেত্রে অটো পাস দেওয়াই উত্তম। করোনার দ্বিতীয় যে ঢেউ এটা যে আছে, এর জন্য যদি বাচ্চা কাচ্চা পরীক্ষা দিতে যায় তখন ওইখানে যে আক্রান্ত হইলে এটা তো একটা সমস্যা। আমরা গার্জিয়ান অভিভাবক হিসেবে চাই না ওদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে, আমরা চাই ওদের মেধার মূল্যায়নটা অন্যভাবে নিক। করোনা পরিস্থিতিতে পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়কে সৃজনশীল হওয়ার আহ্বান এই শিক্ষাবিদের। প্রায় 20 লাখ পরীক্ষার্থী, অতএব স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা নেওয়া এটা খুবই কষ্টকর একটা ব্যাপার হবে। সৃজনশীলতা ছাড়া এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। ঝুঁকিকে কমিয়ে তাদের পরীক্ষা নেওয়া অথবা পরীক্ষা ছাড়াই তাদেরকে ফলাফল দেয়া, কিন্তু কোনো না কোনোভাবে একটা মূল্যায়ন করতে হবে। এই অবস্থায় পরীক্ষার্থীদের পাঠদান ও মূল্যায়নে বিকল্প পদ্ধতি প্রণয়নের আভাস দিলেন শিক্ষা উপমন্ত্রী। বিনা পাঠদানে কোনো পরীক্ষা চাপিয়ে দেওয়ার কোনো চিন্তা কারোরই নেই। আমরা পরীক্ষা পদ্ধতি, শ্রেণীকক্ষের মূল্যায়ন পদ্ধতি এবং কিভাবে সনদায়ন করতে হবে সেই বিষয়ে আমরা একটি বিশেষায়িত বডি সৃষ্টি করছি, যেটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সামিনেশন সেন্টার। আমরা কখনোই কাউকে কোনো ধরনের ঝুঁকির মুখে ফেলে পরীক্ষা নিতে যাব না। বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের আভাস দিলেও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও পাঠদানে প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন শিক্ষা উপমন্ত্রী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমের মধ্যেই করোনা ভাইরাসে বিশ্বজুড়ে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। কেবল মঙ্গলবারই প্রাণ গেছে 15,700-রও বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছেন রেকর্ড 4,259 জন। এছাড়াও মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে যুক্তরাজ্য, জার্মানি এবং ব্রাজিলে। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19,70,000। এছাড়াও বাড়ছে করোনার সংক্রমণের হার। মঙ্গলবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন 6,63,000-রও বেশি। এর মাধ্যমে মোট আক্রান্তের সংখ্যা 9,20,00,000 ছাড়িয়ে গেল। জার্মানিতে দ্বিতীয় দফায় লকডাউনের সময়সীমা আরও বাড়ানোয় বিপাকে পড়েছেন সে দেশে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে রেস্তোরাঁ ব্যবসায় বিনিয়োগকারীরা। জার্মানির বার্লিন থেকে রিপোর্ট বিটু বড়ুয়ার। করোনা মহামারীতে টালমাটাল পুরো জার্মানি, সেই সাথে ইউরোপের 27টি দেশের সাথে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু করলেও মৃত আর আক্রান্তের লাগাম টানতে না পারা যেন অদৃষ্টেরই লিখন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। গত 10 জানুয়ারি পর্যন্ত প্রশাসনের দেয়া লকডাউনের সময় আরও কয়েক সপ্তাহ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের লোকসানের সংখ্যা আরও তীব্র হলো। করোনার আগে আমার দোকানে প্রায় 20 জন বাংলাদেশি ভাইয়েরা কাজ করতে, এখন বর্তমানে করোনার কারণ প্রেক্ষিতে
10 জন লোক এখন কাজ করে, তারপরও তাদেরকে আমি ফুল টাইম কাজ দিতে পারছি না। কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 3 ঘন্টা এরকমভাবে করতেছে। আর যে 10 জন তারা বর্তমানে অসহায় হয়ে কি করবে, এখন কেউ ওভার চালাইতেছে, কেউ ট্যাক্সি চালাইতেছে। তবে দেশটিতে বসবাসরত অন্য ব্যবসায়ীদের মতো এই ব্যবসায়ীরাও দুঃখ ভরা কণ্ঠে আরো বলেন, করোনার ভয়াবহতা চলতে থাকলে এই খাতে কর্মসংস্থান হওয়া প্রবাসীরা যেমন বিপাকে পড়বেন, তেমনি দেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াতেও নামতে পারে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ ধস। এদিকে দেশটিতে করোনায় পাল্লা দিয়ে বাড়ছে নানা খাতে কর্মহীনদের সংখ্যা। এতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তাও। সামনের দিনগুলোতে লকডাউন তুলে দিলেও এমন সংকট থেকে উত্তরণে বেশ কয়েক বছর লেগে যাবে বলছেন অর্থনীতিবিদরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সরকারের চাল আমদানির ঘোষণা ও ধানের বাজার নিম্নমুখী হওয়ায় দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে চালের দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। জেলা বাজার কর্মকর্তার হুঁশিয়ারি, কোনো ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুত করলেই ব্যবস্থা নেওয়া হবে। এক সপ্তাহের ব্যবধানে সরু জাতের সকল চালের দাম বস্তা প্রতি কমেছে 200 টাকা পর্যন্ত। দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হাস্কিন ও পাইকারি চাল ব্যবসায়ীরা। চাল আমদানির ঘোষণা ও ধানের দাম কমে যাওয়ায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয়াদেশ কমিয়ে দিয়েছেন। ফলে চালের দাম কমে গেছে বলে জানান মিল মালিকরা। সরকার সিদ্ধান্ত নিয়েছে ভ্যাট প্রত্যাহার করার জন্য আমদানি করার ক্ষেত্রে, যার কারণে কিন্তু এখন চাউলের বাজারটা সেটা প্রভাব পড়েছে। চাল বেচতে হয় 60-এরও বেশি, 60 টাকা কেজিরও বেশি করতে হয় আমাদের বাজারে, 50 টাকা, তাহলে তো হবে না। হিসাবে আমাদের বিক্রি করা দরকার হলো 2200 টাকা মন, 40 কেজি। আর সেই চাউল বিক্রি করতেছে আমরা 1900, 1930, 40। এতে আমাদের পার মনে 300 টাকা করে লস হইতেছে। বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা বাজার কর্মকর্তা। কেউ অবৈধভাবে যদি কেউ মজুত করে এবং বাজার কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে, তাদের ব্যাপারে আমাদের কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অটো মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে জেলায় 34টি অটো রাইস মিলে 24 ঘন্টায় 17 মেট্রিক টন চাল উৎপাদন হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। দেশীয় কাপড়ের চাহিদার প্রায় 70% পূরণ করে থাকে নরসিংদীর টেক্সটাইল মিলগুলো, কিন্তু বন্ডের অপব্যবহার, তুলা ও সুতার দাম বাড়ায় বিপাকে পড়েছে দেশীয় এই বস্ত্রশিল্প। এছাড়া সরকারের দেয়া যে প্রণোদনাগুলো সেগুলো সঠিকভাবে বন্টন হয়নি বলে অভিযোগ শিল্প মালিকদের। আশিকুর রহমান পিয়ালের তথ্য ছবি নিয়ে রিপোর্টে বিস্তারিত। গত বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতির কারণে নরসিংদীর সকল বস্ত্র কারখানা বন্ধ হয়ে যায়। এরপর জুন মাসে সরকারি সিদ্ধান্তে সীমিত পরিসরে চালু হয় কারখানাগুলো। করোনার সেই ধাক্কা কাটিয়ে বস্ত্রশিল্পে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করে এবং দেশীয় কাপড়ের চাহিদা ভালো থাকায় লাভের মুখ দেখতে শুরু করে শিল্প মালিকরা। কিন্তু সম্প্রতি আকস্মিকভাবে তুলা ও সুতার মূল্য বৃদ্ধি, সেই সাথে বন্ডের অপব্যবহার করে বিদেশি কাপড় দেশীয় বাজারে বিক্রি করার কারণে বিপাকে পড়েছেন টেক্সটাইল মালিকরা। এই অবস্থায় অনেকেই কারখানা চালু করেও বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। সুতার দাম বাড়তেছে, কাপড়ের দাম কমতেছে, এই জন্য আমরা খুব বেকায়দার মধ্যে আছি। বর্তমানে প্রতি পাউন্ড সুতায় প্রায় 12 থেকে 13 টাকা বৃদ্ধি পাইছে, কিন্তু কাপড়ের গজ প্রতি 10 পয়সা 20 পয়সাও বাড়ে নাই। ব্যবসায়িক নেতারা বলছেন, সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা হলেও এই জেলার টেক্সটাইল, ডাইং সহ দেশীয় বস্ত্রশিল্পের সাথে সম্পৃক্ত অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো এই সুবিধার আওতায় আসেনি। এছাড়া বন্ডের মাধ্যমে বিদেশি কাপড়ের আমদানিতে কাস্টমসের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। এই দেশীয় শিল্পের জন্য একটা প্রণোদনা ঘোষণা করা হোক এবং প্রান্তিক পর্যায়ের যারা তাঁতি রয়েছে তাদেরকে অর্থনৈতিক প্রণোদনা দিয়ে সাহায্য করা হোক, তাহলে আমাদের এই দেশীয় শিল্পটি বেঁচে থাকবে। আর বন্ডের কাপড় বাজারে না থাকলেই লোকাল কাপড় ভালো থাকে। কারণ হলো আপনার লোকাল আমি আজকে যেভাবে করব, কাপড়টা তৈরি করব, যে কস্টিংয়ে পড়ে বাজারে আমরা একটু লাভ হলে ছাইড়ে দিতে পারি। বস্ত্রশিল্প সমৃদ্ধ এই জেলায় ছোট বড় প্রায় 5000 শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। তীব্র শীতে সামান্য উষ্ণতার প্রত্যাশা যেন মুখ্য হয়ে উঠেছে হিমালয়ের কোলঘেঁষা উত্তরে। গত কয়েকদিন তাপমাত্রা একটু একটু করে কমছে। 2-1 দিনের মধ্যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রিপোর্ট রতন সরকারের।
ভেসে বেড়ানো যাযাবর জীবনে শীতের এক একটা রাত কতটা কঠিন কিছুটা অনুভব করা যায় কেবল নদীর ধারে খোলা মাঠে ছোট ছোট অস্থায়ী ঘরগুলোতে। মাটির উপর খড়ের বিছানা, পলিথিন ভেদ করে আসা কনকনে হাওয়া কাঁপন তোলে দেহে। আমাদের মানে এরকমই অবস্থা, শীতে অসহায় গরিব মানুষ। ফাঁকা জায়গা, নদীর পাড়ে মনে করে নাচি, এর জন্য ঠান্ডাটা বেশি লাগে। এই অবস্থা, আমরা সাপের খেলাধুলা দেখাই, এরকমই থাকি ঠান্ডা। এই মানুষগুলোর নেই ঠিকানা, নেই কোনো পরিসংখ্যানের তালিকায়, তাই রাষ্ট্রের ত্রাণেও নেই অধিকার। তারপরও যদি জুটে যায় একখানা কম্বল, তখন স্বস্তির সীমা থাকে না। যারা ডিজার্ভিং তাদেরকে এই কম্বল, মাননীয় প্রধানমন্ত্রী দেয়া কম্বলগুলো পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি। গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকবে। আগামী আরো কয়েকদিন তাপমাত্রা নেমে যেতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে। উত্তরবঙ্গের দিকে স্থান বিশেষে তাপমাত্রা কখনো কখনো হয়তো বা 7 ডিগ্রি সেলসিয়াসের দিকে নেমে আসবে, তবে স্থান বিশেষে এটা প্রযোজ্য হবে। মঙ্গলবার রংপুর বিভাগে গড় তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 2-1 দিনে তা 10-এর নিচে নেমে যেতে পারে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 13তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও উত্তর বাড়িধারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। ফেডারেশন কাপের মতো স্বাস্থ্যবিধি মেনে বিপিএলেও স্বল্প সংখ্যক দর্শক ঢোকার অনুমতি দিয়েছে বাফুফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচগুলো এবার 4টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। 2018-19 মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। গেল মৌসুমেও শিরোপা ধরে রাখার মিশনের দুর্দান্তভাবে এগোচ্ছিল বসুন্ধরার রাজারা, কিন্তু বাদ সাধে করোনা। মাঝপথে বন্ধ হয়ে যায় লিগ। এ মৌসুমে সে আক্ষেপ ঘোচাতে চায় অস্কার ব্রুজনের দল। মাত্রই ফেডারেশন কাপে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা। ল্যাটিন ম্যাজিকে প্রতিটি ম্যাচেই সমর্থকদের মন ভরিয়েছে ব্রুজনের দল। দাপট দেখিয়েছেন আর্জেন্টাইন রাউল পেসারা ও ব্রাজিলিয়ান রফসান রবিনিও। বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো করছেন দেশি খেলোয়াড়রাও। সব মিলিয়ে তারকা ঠাসা এক দল কিংস। ভারসাম্যপূর্ণ এই দল নিয়ে লিগেও চমক দেখাতে চায় তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 2023 সালের শুরুতেই উৎপাদনে আসবে পটুয়াখালীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। করোনায় বাড়বে না প্রকল্প ব্যয়, শেষ প্রায় 27% কাজ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।